This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাবি মানা না হলে আলোচনা নয়, ফের বুঝিয়ে দিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আন্দোলনে কোনো রাজনীতি নেই। যারা এর মধ্যে রাজনীতি দেখছেন, আসলে রাজনীতি তারাই করছেন। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন চিকিৎসকরা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসনের তরফে কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাইছি খোলা মনে সমস্ত জনতার সামনে ওপেন লাইভ টেলিকাস্টে আমাদের সমস্ত মেডিকেল কলেজে অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেটিভ 30 জন প্রতিনিধিকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি আলোচনায় যেতে। আমরা চাইছি রাজ্যের অভিভাবক হিসেবে তিনি আসুন। এই এত হাজার হাজার মানুষ রাস্তায় নামছে, আমরা আমাদের মনের বিচার চাইতে রাস্তায় বসে আছি রাতের পর রাত। এত মানুষ রোদে পুড়ে জলে ভিজে এখানে বসে আছেন, আমরা চাইছি তিনি আসুন। মুখ্যমন্ত্রী এখানে চাইছেন আপনারা সদর্থক ভূমিকা আমরা পাচ্ছি না। আমরা অবশ্যই আমরা আশা করে আছি কোনো সদর্থক ভূমিকা। মুখ্যমন্ত্রী এখানে আসুন আপনারা চাইছেন। আমরা চাইছি মুখ্যমন্ত্রীর সাথে একটি সদর্থক আলোচনা। সেক্ষেত্রে সেই আলোচনাস্থল স্বাস্থ্য ভবন হতে পারে, নবান্ন হতে পারে, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে যে আলোচনাটা হোক, সেই আলোচনাটা মিডিয়ার সামনে হোক। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন যে আমরা ভোর 3:49 মেল পাঠিয়ে রাজনীতি করছি। অভয়ার মৃত্যু আমাদের ঘুম কেড়ে নিয়েছে। আমরা রোদ জল ঝড় মাথায় নিয়ে বসে আছি রাস্তায়। এই পরিস্থিতিতে আমাদের কাছে রাত দিন সমস্তটাই এক। আমরা দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে কাজে ফিরতে চাই। আজ এই অবস্থায় রাত 3:49 মেল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত আলোচনায় সমস্ত বিভ্রান্তি দূর করা আমাদের কাছে এক এমার্জেন্সি বিষয় ছিল, কোনো রাজনীতি ছিল না। যেভাবে আমরা ভোর 4টেতেও রোগীর প্রাণ বাঁচাতে ছুটে যাই, সেভাবেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অচলাবস্থা বাঁচাতে ভোর 4টের সময় ছুটে গেছিলাম আমরা। যারা এর মধ্যে রাজনীতি দেখছেন তারাই আসলে রাজনীতি করছেন। জুনিয়র ডাক্তাররা খোলা আকাশের নিচে বসে আছেন, আজ তার দ্বিতীয় রাত। আমার সহকর্মী অরিত্র রয়েছেন জুনিয়র ডাক্তারদের অবস্থান স্থল থেকে। অরিত্র, নবান্ন থেকে বারবার যখন অভিযোগ করা হচ্ছে যে কোথাও একটা এই আন্দোলনের মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন, চন্দ্রিমা ভট্টাচার্য যেমনটা ইঙ্গিত করলেন, উল্টো দিকে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন স্থল আমরা দেখেছি আজকে অগ্নিমিত্রা পাল, এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারা আসতে চেয়েছিলেন কিন্তু জুনিয়র ডাক্তাররা বারবার তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছেন, সরে যেতে বলেছেন। তার কারণ তারা এই মঞ্চটাকে অরাজনৈতিক রাখারই চেষ্টা করছেন। এই মুহূর্তে ধর্ণা মঞ্চের কি অবস্থা, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন? দেখো দীপ, ঘড়ির কাঁটায় রাত্রি 10:30 বেজে গিয়েছে। খোলা আকাশের নিচ একটা ত্রিপল টাঙিয়ে এই মুহূর্তে যারা জুনিয়র চিকিৎসক রয়েছে তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছে। দেখো, বারবার যে বিষয়টি সামনে উঠে আসছিল, যে বিষয়টা বারবার বলা হচ্ছিল যে নবান্নের তরফ থেকে বা সরকারের তরফ থেকে বা শাসক দলের পক্ষ থেকে, যে এই রাজনীতির এই যে আন্দোলন, জুনিয়র চিকিৎসকদের যে প্রতিবাদ, সেখানে কোনো কারণে রাজনীতিকরণ হয়ে যাচ্ছে, কোনো রাজনৈতিক দল পিছন থেকে তাদেরকে ইন্ধন যোগাচ্ছে। কিন্তু আজকে স্পষ্টত এই জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন অবস্থান স্থলে, তারা স্পষ্টত জানিয়ে দিয়েছেন তাদের মঞ্চে কোনো রকম রাজনীতিকরণের ঘটনা ঘটছে না। এমনকি তারা এটাও বলছেন যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি তাদের মঞ্চের দিকে আসতে চাইছেন, তাদেরকে কোট আনকোট গো ব্যাক স্লোগান দিয়ে সসম্মানে ফিরিয়ে দেওয়া হচ্ছে। খুব সম্প্রতি আমি তোমাকে বলি দীপ, আজকেরই ঘটনা, গতকালকেরই ঘটনা, বিজেপির রাজ্য যে দপ্তর রয়েছে সল্টলেক, সেই দপ্তর ঠিক তার পাশেই, সেখানে থেকে গতকাল যখন বিজেপির এক নেত্রী তিনি বেরিয়ে যাচ্ছিলেন আন্দোলন স্থলের পাশ দিয়ে, তখন কিন্তু কার্যত পড়ুয়া চিকিৎসকেরা সতর্ক করে দিয়েছিলেন যে কোনোভাবে রাজনৈতিক রং যেন তাদের এই যে আন্দোলন স্থল, অবস্থান স্থল, সেখানে না আসে। আমি সরাসরি ছবিটা একবার তোমাকে দেখাই। এই হচ্ছে স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা, এবং সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে বিভিন্ন মেডিকেল কলেজের যারা জুনিয়র চিকিৎসক, তারা কিন্তু এখনো বসে রয়েছেন। অনবরত তাদের যে ধর্ণা, তাদের যে প্রতিবাদ, তাদের যে দাবি 5 দফা, সেই দাবি যতক্ষণ না পূরণ করা হচ্ছে তারা এইভাবেই ধর্ণা অবস্থান চালিয়ে যাবেন। এবং খুব গুরুত্বপূর্ণ একটা ছবি এই যে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি অরিত্র, সেই ছবি আমরাও দেখতে পাচ্ছি যেখানে জুনিয়র ডাক্তাররা তারা গতকাল বিকেল 5টার সময় তাদের ডেডলাইন ছিল, তারপর গতকাল বিকেলের পর আজ বিকেল, সেই বিকেল পেরিয়ে আবার রাত চলে গেল, এখনো জুনিয়র ডাক্তাররা তাদের অবস্থানেই অনার। অনেক ধন্যবাদ তোমাকে অরিত্র।
আর এদিকে নবান্নে শিল্প বৈঠকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রসঙ্গ উঠল খোদ মুখ্যমন্ত্রীর গলায়। ওরা কেন এত জেদ করছে? ওরা যা বলবে সব মানতে হবে। আমি তো ওদের জন্য সব সময় দিতে রাজি। সুপ্রিম কোর্টের অর্ডার তো সবাইকে মানতেই হবে, ওদেরকে আরো একবার বোঝাও। শিল্প সম্মেলনের বৈঠকে এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রীর, খবর নবান্ন সূত্রে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসা সরকারকে কেউ বলতে পারেন না কোন অফিসার থাকবে আর কোন অফিসার থাকবেন না। খোলা মনে আলোচনা করতে গেলে কোনো শর্ত দিয়ে হয় না। এইভাবে কোনো আলোচনার পরিসর তৈরি হতে পারে না বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন বলে নবান্ন সূত্রের খবর। নবান্নে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর গলায় জুনিয়র ডাক্তারদের প্রতি আরও একবার হুঁশিয়ারি সুর শোনা গেল এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ প্রশাসনিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সরকারকে কেউ এটা বলতে পারেন না যে কোন অফিসার থাকবে আর কোন অফিসার থাকবে না। আপনারা জানেন যে কলকাতার যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তাঁর পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এর পাশাপাশি আরও বেশ কয়েকজন প্রশাসনিক অফিসারের তারা পদত্যাগ চেয়েছেন, এমনটাই খবর আন্দোলনকারী জুনিয়র ডাক্তার সূত্রে। আমার সহকর্মী দীক্ষা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। দীক্ষা, নবান্নে মুখ্যমন্ত্রীর গলায় কার্যত আরও একবার জুনিয়র ডাক্তারদের প্রতি কোথাও একটা এই আলোচনায় বসার একটা আহ্বান শোনা গেল, এমনটাই মনে করা হচ্ছে। দেখো, জুনিয়র ডাক্তারের সঙ্গে বসবেন বলে গতকালকে বিকেলের পরে একটা চিঠি গিয়েছিল স্বাস্থ্য সচিবের তরফ থেকে। মুখ্যমন্ত্রী 7:30 পর্যন্ত বসেও ছিলেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা আসেননি। আজকে শিল্প সম্মেলন ছিল, সামনে 2025 সালের বিজিবিএস আছে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আছে, সেটা নিয়ে আজকে প্রস্তুতি বৈঠক ছিল এবং সেখানেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে যেটা শোনা গেছে, সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সেখানে বলেছেন ওদের এত জেদ কেন, আমি তো ওদের সাথে কথা বলতে চাইছি কিন্তু ওরা এত শর্ত আরোপ করছে কেন। শুধু তাই না, তিনি এটাও বলেছেন যে গণতান্ত্রিক দেশে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেটা মেনে রোগী পরিষেবা দেওয়ার জন্য তাদের ফেরা উচিত। তিনি আলোচনায় বসতে সবসময় রাজি রয়েছেন, কিন্তু যেভাবে তারা শর্ত আরোপ করছে সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও একটা ক্ষোভও কিন্তু দেখতে পাওয়া গেছে তার স্বরে। অর্থাৎ তিনি এই যে আর্যিকর নিয়ে যে এখন অচলাবস্থ তৈরি হয়েছে, তিনি যে তরুণ যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তাদের সাথে আলোচনা করতে চান, কিন্তু তিনি যে বারবার শর্ত আরোপ করা হচ্ছে সেখানেই কোথাও একটা তার মনে হয়েছে যে এই শর্ত আরোপটা কোথাও ঠিক হচ্ছে না। জুনিয়র চিকিৎসকদের যে বারবার শর্ত আরোপ, সেই শর্ত আরোপ করায় খানিকটা ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তাই এমন মন্তব্য শোনা গেল তার গলায়। এবার মুখ্যমন্ত্রীর যে মন্তব্য আজকে শিল্প সম্মেলনে ফাঁকে প্রস্তুতি বৈঠকের মাঝখানে মুখ্যমন্ত্রী যা বললেন, তার প্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনরত তারা কি বলছেন শুনুন একবার। স্যার যে মেল পাঠিয়েছিলেন সেই মেলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বসার কোনো কথা উল্লেখ ছিল না। আজকে যে চিফ সেক্রেটারি স্যার যে মেল পাঠিয়েছেন তাতেও মুখ্যমন্ত্রীর বসার কথা কোনো জায়গায় ছিল না। আমরা তো বার্তা দিয়েছি যে আমরা মুখ্যমন্ত্রীর সাথে বসতে চাই, এইটুকুই আমাদের জায়গা রেখেছি। বাকি যেটুকু শর্ত যেটা বলতে চাইছে সেই মধ্যে আছে লাইভ টেলিকাস্ট আর 30 জন ডেলিগেট। তাহলে রাজ্য সরকারের যে সমস্ত মেডিকেল কলেজ আছে, রাজ্য সরকার যা তৈরি করেছে এনএমসি গাইডলাইন মেনে, সেই জায়গা থেকে সেই কলেজগুলো থেকে প্রতিনিধি যাবে। এখন কলেজের সংখ্যা বেশি হওয়ার ফলে সেটা হয়ে গেছে 30। আর আমরা তো বারবার বলেছি যে আমরা মুখ্যমন্ত্রীর সাথে বসতে চাই। তাহলে এই যে দুটো মেল বার্তা এসছে আমাদের কাছে, এই দুটো মেল বার্তাতে কোথাও এই বার্তা নেই যে আমরা এই আলোচনায় আমাদের সাথে মুখ্যমন্ত্রী বসবেন। সেই জায়গা থেকে এই কথাটা আমরা মেনশন করেছি। এটা তো কোনো জেদের প্রশ্ন নয়। আমরা রাজ্যের সর্বোচ্চ অভিভাবক হিসেবে আমাদের দিক থেকে বার্তা যে উনি আমাদের সাথে বসুন, এইটুকু। এবার নজর রাখবো পরের খবরে। থ্রেড কালচারের সংস্কৃতি থেকে মুক্ত নয় এসএসকেএমও। টিভি9 বাংলায় বিস্ফোরক, এসএসকেএমে জুনিয়র চিকিৎসকরা। রণজিৎ শাহর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন ডাক্তাররা। রণজিতের কথা না শুনলে ফেল করিয়ে দেওয়া হতো বলে অভিযোগ। 2 জুনিয়র চিকিৎসককে মারধরের ঘটনাও ঘটে। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেও কোনো লাভ হয়নি বলেই অভিযোগ। বার্ষিক সাংস্কৃতিক উৎসবে টাকা নয়ছয় করার অভিযোগ। রাজ্যের উৎকর্ষ কেন্দ্রে 1,25,00,000 টাকার ফেস্ট, সেই ফেস্টের টাকায় দামি গাড়ি, মোবাইল ফোন কেনার অভিযোগ। এসএসকেএম কর্তৃপক্ষের মদতেই রণজিতের বারবারন্ত বিস্ফোরক অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। আমরা যেটা দেখেছি বছরের পর বছর একটা ভয়ের বাতাবরণ, তার জন্য একজনই দায়ী, এই ডক্টর রণজিৎ শাহ। বহু জুনিয়রদেরকে বিভিন্ন বিষয়ে থ্রেট দেওয়া হয়, একটাই কথা বলা হয় তুই পাস করতে পারবি তো, সামনে পরীক্ষা আসছে, এইভাবে ঠান্ডা থ্রেট দেওয়া হয়। আমার একজন সিনিয়র, তাকে অথরিটির সামনে তাকে গালিগালাজ করা হয় এবং গায়ে হাত পর্যন্ত তোলা হয়। এবং তার পরিপ্রেক্ষিতে আমি দেখাতে চাই, তার পরিপ্রেক্ষিতে সেই দাদা এখানে জিডি পর্যন্ত করে ভবানীপুর থানায়।
কিন্তু সেই জিডি করার পরও অথরিটি তার এগেনস্টে কোনো অ্যাকশন তখন নেননি। ক্যান্টিনের খাতাটা এখানে 2022 সাল অবধি সে যা খেয়েছে তার হিসাব রাখা হয়েছে, কিন্তু তারপর থেকেই 2022 সালের পর থেকে তার আর কোনো হিসাব নেই। অর্থাৎ আজকে 2022 সাল পেরিয়ে 2023 পেরিয়ে গেছে, 2024 সাল অবধি সে কি খেয়েছে না খেয়েছে ক্যান্টিনে কোনো হিসাব নেই। টাকা চাওয়াই হতো না, টাকা চাইতে এমনকি মালিকও ভয় পেত, ক্যান্টিন বার করে দেবে এই ধরনের ভয় পেত। ফেস্টের অনিয়ম হচ্ছে, ফেস্টে গতবার যে পরিমাণ বাজেট তোলা হয়েছিল সবার কাছ থেকে বেশি বেশি করে চাঁদা নিয়ে এবং ডাইরেক্টর স্যার এবং অন্যদেরকে ধরে বিভিন্ন জায়গা থেকে স্পন্সর তুলে, যেটা শুনেছি একটা বাজেটটা ওই 60 থেকে 70 লাখের মধ্যে, প্রায় 1,25,00,000-এর মধ্যে ওইটা আমার মনে হয় খরচা হয়েছে। বাকিটা ওরা কোনো অডিট দিতে পারছে না। এইখানে নিজস্ব একটা কার শেড বানায়ও এবং ওই কার শেডের তলায় যে XUV 700 রাখতো, সেটা আমাদের সবার মনে হয় লাস্টবার যে ফেস্ট ক্রাক্স হয়েছে 1,25,00,000 টাকার বাজেট, সেই টাকা থেকেই ওকে বলেছিল তোকে আমি ফেল করাবো এবং ও ফেলও করেছে। ও এই সাহসটা কোথা দিয়ে পায়? একটা ছেলেকে ফেল করাবো আমি বলার সাহসটা কোথায় পাই? অথরিটি নিশ্চয়ই এখানে জড়িত আছে। মডেল সব জায়গায় এক। বর্ধমান মেডিকেল কলেজে অভিজ্ঞ দে হলে SSKM এর রণজিৎ সাহা। বর্ধমান মেডিকেল কলেজে লক্ষ লক্ষ টাকা ক্যান্টিনের বিল বকেয়া অভিযোগ উঠেছে অভিজ্ঞদের বিরুদ্ধে। রণজিৎ সাহার বিরুদ্ধে একই অভিযোগ। শুধু তাই নয়, SSKM এর মতো একটা মেডিকেল কলেজ হাসপাতালে 1,25,00,000 টাকা খরচ করে ফেস্ট হচ্ছে, আর সেই ফেস্টের পর গাড়ি, দামি দামি গাড়ি, দামি দামি মোবাইল ফোন, ঠিক এই জায়গাটাতেই সেই সমস্ত গাড়ি রাখা হতো বৈভবের চিহ্ন। যেভাবে CBI ED তল্লাশির পর রাজনৈতিক নেতাদের ঘর থেকে গাড়ি উদ্ধার হয়, একজন চিকিৎসক পড়ুয়া তিনি হোস্টেলে থাকাকালীন অবস্থায় দামি দামি গাড়ি নিয়ে ঢুকছেন, দামি দামি মোবাইল ফোন ব্যবহার করছেন এবং সেই দামি গাড়ির আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলছেন তার সহপাঠীরা। আর এসবের মূলে SSKM কর্তৃপক্ষ, তারাও কাঠগড়ায়। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। হাওড়ায় দিনে দুপুরে 2 শিক্ষিকা শ্লীলতাহানির চেষ্টা, নিজেরাই রুখে দাঁড়ালেন 2 জন শিক্ষিকাই। অভিযুক্তকে ধরে পুলিশের সামনে গণপিটুনি। শিবপুর বাজার এলাকার ঘটনা। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ছিল এদিকে সিটটা বসেছে, ইশারা করছে কন্টিনিউয়াসলি। তারপর আবার কিছুক্ষণ পরে আবার আমি এসে এখানে এসে কত ভয় পাচ্ছে, বাড়ি এখানে, যেই এখানটা শিবপুরে ঢুকলাম ও ওখানে সাইড করে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে ইশারা করছে, নোংরা ইঙ্গিত করছে। চিনতে না আপনারা? না কিছু না, কি করছি ইশারা করছে। আমরা কিছু আমাদের ছুটি হয়েছে, আমরা রোজ ফিরে এই রাস্তায়।